বাবুরহাট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ চাঁদপুর। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শেখ শওকত ইকবাল চৌধুরী। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র আয়োজিত আন্তঃ স্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র প্রথমবারের মতো টেলিভিশন স্টুডিওর বাইরে দর্শক উপস্থিতিতে আয়োজন করেছে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা, যাতে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে 48টি স্কুল অংশগ্রহণ করছে। যুক্তিভিত্তিক সমাজ গঠনের অন্যতম মাধ্যম হলো বিতর্ক। বিতর্ক গড়ে তুলে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা ও চৌকস নেতৃত্বগুণ, যা একটি দেশ ও সমাজকে অগ্রগামী করে। আমরা বিশ্বাস করি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা আগামী সুনাগরিক তৈরি করতে পারব। প্রিয় সুধী, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে। এই বিষয়ের পক্ষে বলবেন কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া, বিপক্ষে বলবেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ। পক্ষ দলে তার্কিকরা হলেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অয়ন, সায়েম আহমেদ ও তাদের দলনেতা আবিদ মাহমুদ। বিপক্ষ দলে তার্কিকরা হলেন সানজিদা খানম সেতুমণি, শামিমা আক্তার ও তাদের দলনেতা সানজিদা আক্তার। প্রতিযোগিতার সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন ফেরদৌস আরা, ব্যুরো প্রধান, দি নিউ এজ; সাইফুদ্দিন মুন্না, সহকারী অধ্যাপক, তড়িৎ প্রকৌশল বিভাগ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম; এবং আফরিন সুলতানা চৌধুরী, প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই প্রতিযোগিতার সম্মানিত সভাপতির আসন অলঙ্কৃত করবেন জহিরুল আলম দোভাষ, চেয়ারম্যান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আমি এখন বিতর্কের নিয়মাবলী উপস্থাপন করছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 4 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 3 মিনিট পরে সতর্কতা সংকেত, চূড়ান্ত সংকেত বাজানো হবে। যুক্তি খনন পর্বে প্রত্যেক দলের দলনেতা 2 মিনিট অতিরিক্ত সময় পাবেন। আমি এখন মাননীয় সভাপতিকে আজকের এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আয়োজিত আন্তঃ স্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা। আজকের বিষয় হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমিয়ে আনবে। বলবেন কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া, আর এই বিপক্ষে বলবেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ চাঁদপুর। এর পক্ষে বলার জন্য কুষ্টিয়া জেলা মোহাম্মদ আনোয়ারুল ইসলামকে আহ্বান জানাচ্ছি। রক্ত কান, রাজপথে লাল রক্তে প্রবাহিত জরাজীর্ণ দেহ। 2টি ছোট ছোট শিশুর আর্তনাদ চিৎকার যেন প্রকৃতিকে ম্লান করে দিচ্ছিল। মাননীয় সভাপতি, আমি আমার কথা বলছি না, আমি বলছি দিনাজপুরের বাসে চাপা পড়ায় নিহত 2 সন্তানের জননী সাদিয়ার কথা। হ্যাঁ মাননীয় সভাপতি, আর কোনো সন্তান যেন তার মাকে না হারায়, যেন ফেলতে না হয় চোখের জল। ঠিক এই লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে আজকে বিতর্কের মঞ্চে হাজির হয়েছি। মাননীয় সভাপতিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে বক্তব্য প্রদানের সুযোগ দানের জন্য। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে। আমি এবং আমার দল এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। আজকে দলের প্রথম বক্তা হিসেবে এই বিষয়টি যে সকল শব্দগুলো
সংজ্ঞানের দাবি রাখে সেগুলো হলো সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন, আমাদের দেশ, সড়ক দুর্ঘটনা এবং অনেকাংশ। আজকে সড়ক পরিবহন আইন 2018 বলতে আমরা বুঝছি সময়ের চাহিদা প্রতিফলনে নিরাপদ সড়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিতকল্পে 2018 সালে যে যুগোপযোগী নতুন আইন প্রণয়ন করা হয়েছে সেটা, এবং বাস্তবায়ন বলতে এই আইনটার সম্পূর্ণ এবং সঠিক প্রয়োগকে আমরা আজকে বুঝবো, এবং আমাদের দেশ বলতে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটকে বুঝবো। আজকে সড়ক দুর্ঘটনা বলতে আমরা বুঝবো যে সড়ক, মহাসড়ক বা পাবলিক প্লেসে মোটরযান বা অন্যান্য যানবাহন ব্যবহারের দ্বারা কোনো অঘটন ঘটা বা কোনো ব্যক্তি বা প্রাণীর আহত বা নিহত হওয়া অথবা কোনো যানবাহন বা স্থাপনায় ক্ষতিসাধিত হয়। মাননীয় শক্তি এবং অনেকাংশে বলতে আমরা বোঝাবো অধিকাংশ, অর্থাৎ আমাদের যে বর্তমান বাংলাদেশে যে সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে তার অধিকাংশ কমাবো। আমরা কখনোই বলছি না যে সম্পূর্ণটা আমরা এই আইনের মাধ্যমে কমাবো। আমরা আজকে বোঝাবো এই যে সড়ক দুর্ঘটনা এর অধিকাংশই আজকে কমাবে এই আইন দ্বারা। প্রথমে মাননীয় শক্তি আজকে আমাদের দলের জায়গাটা পরিষ্কার করে দিয়ে যায় যে আজকে আমরা এটাই প্রমাণ করব এই যে আইনটা রয়েছে এই আইনটা তিন ভাবে আমাদেরকে সাহায্য করবে। সেই তিন ভাবে যে তিনটি জিনিস আমরা প্রমাণ করব সেগুলো হচ্ছে সড়ক দুর্ঘটনার যে কারণগুলো রয়েছে সেগুলো আইনের মাধ্যমে দূর করা সম্ভব, এবং এই যে আইনের যে গৌণ উদ্দেশ্য রয়েছে এবং মুখ্য উদ্দেশ্য রয়েছে, অর্থাৎ গৌণ উদ্দেশ্য বলতে আইনের বাস্তবায়ন এবং মুখ্য উদ্দেশ্য বলতে যে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ এই যে 2018 সালে যে নতুন সড়ক আইন এখানে যে গৌণ উদ্দেশ্য এবং মুখ্য উদ্দেশ্যের বিষয়টি কিভাবে পরিষ্কার রয়েছে সেটা আজকে আমাদের দল থেকে আমরা বুঝিয়ে দিয়ে যাব, এবং পরবর্তীতে যে আমাদের পূর্বে 1983 সালে যে সড়ক আইন ছিল এবং 2018 সালে যে আইন, দুটি তুলনার মাধ্যমে বোঝাবো যে আজকে যে সড়ক দুর্ঘটনার যে অন্যতম কারণগুলো রয়েছে সেগুলো কিভাবে কমবে। আজকে সড়ক দুর্ঘটনার যে অন্যতম কারণগুলো আমরা পেয়েছি সেগুলো হলো ত্রুটিপূর্ণ ট্রাফিক, অদক্ষ চালনা, দায়িত্বহীন চালনা, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়কের পাশে অবৈধ স্থাপনা, যত্রতত্র পার্কিং, রুট পারমিট ছাড়া গাড়ি চালানো, নানামুখী দুর্নীতি এবং অতিরিক্ত পণ্য এবং যাত্রী পরিবহন। অর্থাৎ মাননীয় সভাপতি আজকে আমরা কি, কেন এবং কিভাবে মাধ্যমে আমাদের দলের জায়গাটা পরিষ্কার করব, অর্থাৎ এই যে আমাদের যে সড়ক দুর্ঘটনাগুলো কেন ঘটছে এবং এর কারণগুলো যে আমরা এই সড়ক আইনের মাধ্যমেই আজকে দূর করতে পারবো সেটা আমাদের দল থেকে প্রমাণ করে দিয়ে যাব। অর্থাৎ এই যে আমাদের যে বাংলাদেশে এতদিন যে এত পরিমাণ সড়ক দুর্ঘটনা হচ্ছিল, এই যে মানুষের যে জনসচেতনতা সহ অন্যান্য যে সকল অভাব ছিল এই সকল অভাব আজকে আমরা এই সড়ক আইনের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব যে এটা দূর হবে। আজকে আমার প্রতিপক্ষ দলের কাছে একটি প্রমাণ থেকে যায় যে আমরা কি অবশ্যই একটি আইনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে পারবো কি পারবো না। এরপরে আমার সঙ্গে আইনের যে মেজর দিক অর্থাৎ ভয় সৃষ্টির যে দিক আছে, মুখ্য দিক এর মাধ্যমে যে আমরা যে সড়ক আইনে আমরা যে লক্ষ্য করি প্রত্যেকটা জরিমানা এবং শাস্তির পরিমাণ অনেকাংশে কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ একজন মানুষের যেখানে আজকে তার বেতন, মাসিক বেতন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের 15,000 টাকা, সেখানে যদি তাকে একটি সড়ক আইন ভঙ্গ করার জন্য 10,000 টাকা জরিমানা দিতে হয়, অবশ্যই সে চাইবে না যে সেই সড়ক আইনটা ভঙ্গ করতে। অর্থাৎ আজকে যে আমরা একটা বাধ্যবাধকতা সৃষ্টি করতে চাচ্ছি এই সড়ক আইনের মাধ্যমে, সেটির মাধ্যমে আজকে যে যানবাহনের যে সড়ক দুর্ঘটনাগুলো সেগুলো অনেকাংশে আজকে কমে আসবে। অর্থাৎ আজকে এটার প্রধান যে অনুপাতের দিকটা, তাই মানুষ সভাপতি পরিশেষে বলতে চাই যে সড়ক দুর্ঘটনা, এই যে সড়ক পরিবহন আইন 2018 আমাদের দেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে। ধন্যবাদ মানুষ সভাপতি, ধন্যবাদ সবাইকে। এবার আমি এর বিপক্ষে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ চাঁদপুরের সঞ্জিদা খানম সেতুমণি। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা এতক্ষণ খুব সুন্দর করে তার যুক্তিগুলোকে উপস্থাপন করলেন। তিনি একটি কথা তিনি বললেন যে সড়ক আইনের কথা, সড়ক পরিবহন আইনের কথা, কিন্তু তিনি সেটি কিভাবে বাস্তবায়ন করবেন সেই কথাটি স্পষ্ট করে দিলেন না। ধন্যবাদ মাননীয় সভাপ্রধান আমাকে বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তার সাথে বিজ্ঞ বিচারক মন্ডলী, উপস্থিত সুধী, বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা। আমাদের আজকের চলমান বিতর্কের প্রস্তাবনা সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেক অংশে কমিয়ে আনবে। যুক্তিসঙ্গত ও বাস্তবিক কারণে বিষয়ের বিপক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। বিতর্কের গভীরে যাওয়ার লক্ষ্যে শুরুতেই যে শব্দগুলো সংজ্ঞায়ন করা প্রয়োজন সেগুলো বিশ্লেষণ করছি। সড়ক পরিবহন আইন 2018 সালের 29 জানুয়ারি ঢাকার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুজন শিক্ষার্থী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ছাত্রছাত্রীরা যে নজিরবিহীন আন্দোলন গড়ে তুলছিল তার পরিপ্রেক্ষিতে নিরাপদ সড়কের জন্য 2018 সালের 19 সেপ্টেম্বর মহান জাতীয় সংসদে যে আইন পাস হয় সেটি হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 নামে পরিচিত। এই চলতি মাসের 1 নভেম্বর থেকে এই আইনের
এই আইনকে কাগজে কলমে সীমাবদ্ধ না রেখে আইনের বাস্তব প্রয়োগের মাধ্যমে তার কার্যকারিতা প্রদান করাই হচ্ছে আইনের বাস্তবায়ন। সড়কে যে সকল যানবাহন চলে সে সকল যানবাহন সংশ্লিষ্ট দুর্ঘটনাই হচ্ছে সড়ক দুর্ঘটনা। অনেকাংশে অর্থ বেশিরভাগ ক্ষেত্রে, গাণিতিকভাবে বলতে গেলে 50 ভাগের বেশি। এবার আপনাদের সাথে আমাদের বিরোধের জায়গাটি স্পষ্ট করছি। প্রথমত, আপনাদের সাথে আমাদের বিরোধিতা অনেকাংশ শব্দটি নিয়ে। প্রতিপক্ষ আমরা মনে করি বর্তমান সড়ক পরিবহন আইন 2018 সড়ক দুর্ঘটনা আংশিক বা কিছুটা কমিয়ে আনতে পারবে, কিন্তু কখনোই অনেকাংশে পারবে না। দ্বিতীয়ত, বর্তমান আইনে কিছু অসঙ্গতি ও ত্রুটি আছে যা সংশোধন করা প্রয়োজন। তাই এই সংশোধিত আইন ব্যাপক জনসচেতনতা এবং সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা করার মাধ্যমে সড়ক শৃঙ্খলা প্রতিষ্ঠা এই দিনের সম্মেলনের পরে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এই আইনে শুধুমাত্র চালক, হেল্পার, পরিবহন মালিক পক্ষ এবং অতি ক্ষুদ্র পরিসরে বিআরটিএ সহ সকল দুর্ঘটনার সাথে সংশ্লিষ্ট বাকি সকলের জন্য অতি ক্ষুদ্র পরিসরে আইন করা হয়েছে, যা কখনোই অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমাতে পারে। সড়ক দুর্ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সকল ব্যক্তি বা গোষ্ঠী যদি এই আইনের আওতায় আনা হতো তবে তাই হতো বাস্তবসম্মত, সময়োপযোগী এবং যৌক্তিক। তখন এই আইনকে হাল বানিয়ে আপনারা চলমান বিতর্কে লড়াইয়ে নামতে পারতেন। প্রতিপক্ষ লক্ষ্য করুন, সঠিক স্থানে মোটরযান পার্কিং না করলে 5000 টাকা জরিমানার বিধান রাখা হয়েছে এই আইনে। এখন মনে প্রশ্ন জাগছে, এই সঠিক স্থানটি কোথায়? এই ঢাকা শহরের কথাই যদি আমরা ধরি, সে শহরে গাড়ি পার্কিং এর জন্য যতটুকু জায়গা থাকা দরকার তার 1/10 নেই। সেখানে সঠিক জায়গায় পার্কিং না করলে শাস্তির বিধান এক ধরনের স্ববিরোধিতা ছাড়া আর কিছুই না। প্রতিপক্ষ মতিঝিলের মতো ব্যস্ত জায়গায় অধিকাংশ ভবনে গাড়ি পার্কিং এর জায়গা নেই, ফলে গাড়ি পার্কিং হয় মূল সড়ক দখল করে। এখন সঠিক জায়গায় গাড়ি পার্কিং না করা যদি দণ্ডনীয় অপরাধ হবে, তবে তার জন্য এই অবৈধ পার্কিংটা করতে হলে সেই ভবনের মালিককে যদি সড়ক পরিবহন আইন 2018 এর আওতায় আনা হতো, তবে সে বাধ্য হতো তার বাড়ির নিচতলায় একটি গাড়ি পার্কিং করার জায়গা রাখার জন্য। এই ক্ষেত্রে পার্কিং এর জায়গা রাখতো, যা কার্যকর ভূমিকা রাখতো সড়ক দুর্ঘটনার রোধে। আর এই কারণেই বলছি সড়ক পরিবহন আইন 2018 অনেকাংশে সড়ক দুর্ঘটনা কমাতে পারবে না। যদি না পারে তাহলে খুবই আংশিক পারবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, তার সাথে ধন্যবাদ সকলকে। এইবার পক্ষে বক্তব্য রাখবেন কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়া সাইম আহমদ। নতুন বইয়ের গল্প ভালো লাগে আমার কাছে। পৃথিবীর সব থেকে বিশুদ্ধতম সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দৈনিক যখন পাত্রিক সন্দেশে জাতীয় সঙ্গীত গাই, আমি দেশাত্মবোধ প্রাণিত হই। মাননীয় সভাপতি, এই অনুভূতি শুধু আমার একার সাইমের অনুভূতি নয়, এ হলো গ্রাম বাংলার হাজারো হাজারো সাইমের অনুভূতি। কিন্তু আজ অনুভূতিগুলো অতীত স্মৃতিতে রূপান্তরিত হচ্ছে। যখন কিনা রাজীব পিয়াল্লাসে সেই ঢাকার রাজপথ লাল রক্তে রঞ্জিত হচ্ছে, ঠিক তখনই মাননীয় সভাপতি যেন এই রাজীব পিয়াল্লাসে আর সেই রাজপথ রক্ত গঙ্গায় পরিণত হয় না হয়, ঠিক সেই প্রত্যাশা নিয়ে আমার আপনার সর্বোপরি 16 কোটি বাঙালি নিরাপত্তা নিয়ে আজ বিতর্কের মঞ্চে হাজির হয়েছি। বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে। মাননীয় সভাপতি পক্ষে অবস্থান করছি। আমাদের দল থেকে আজকে আমরা এই বিতর্কটিকে 3 ভাবে প্রমাণ করে যাব। প্রথমত, সড়ক দুর্ঘটনার জন্য যে সকল কারণগুলো দায়ী রয়েছে সেইগুলো আমরা সড়ক পরিবহন আইন 2018 এর মাধ্যমে কমিয়ে আনতে পারবো, এবং সেটি হচ্ছে অনেকাংশে। দ্বিতীয়ত, মাননীয় সভাপতি, যে গৌণ উদ্দেশ্যগুলো রয়েছে অর্থাৎ বৃদ্ধি করা হচ্ছে, অর্থাৎ আইনের যে প্রয়োগগুলো রয়েছে সেইগুলো যেহেতু বৃদ্ধি করা হয়েছে, তাই আমরা মুখ্য উদ্দেশ্য অর্থাৎ তাদের দল থেকে যে বিষয়টি আসছে সচেতনতার যে বিষয়টি, মাননীয় সভাপতি, এই বিষয়টি আমরা আজকে পূরণ করতে পারবো। তৃতীয়ত, মাননীয় সভাপতি, পূর্বের আইনের সাথে আমরা আজকে তুলনামূলক একটু আলোচনা করে যাব কেন আজকে পূর্বের আইন থেকে আসলে সড়ক পরিবহন আইন 2018 আজকে আমাদেরকে বেশি প্রত্যাশা দেয় এবং আমাদের বেশি আশা দেয়। মাননীয় সভাপতি, তাদের দল থেকে আসলে কি প্রমাণ করা দরকার? তাদের দল থেকে আসলে এই প্রমাণটি আসা উচিত যে আসলে সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশে সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমিয়ে আনবে না। ঠিক আছে মাননীয় সভাপতি, তাদের এমন কোন পয়েন্টটি রয়েছে যেটি মাননীয় সভাপতি আমাদের সড়ক পরিবহন আইন 2018 থেকে বেশি, সেটি তাদের দলের প্রথম বক্তা এখন প্রকাশ করে জানবে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে আমরা কয়েকটা আইন দেখিয়ে যাচ্ছি যে আসলে কেন মাননীয় সভাপতি এই অধিকাংশ মাননীয় সভাপতি এই যে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনবে। সড়কের পাশে অবৈধ স্থাপনা যদি আপনি করেন, সেইখানে আপনার 2 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। এখন মাননীয় সভাপতি, আজকে বাংলা
বাংলাদেশে যারা মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ রয়েছে সেই ক্ষেত্রে যখন তারা দেখবে যে আমার বেতনই 50,000 মাসে, অর্থাৎ আমাকে এখন 5 লাখ টাকা জরিমানা দেওয়া যাচ্ছে, তখন মানুষ সভাপতি সে নিজেই সচেতন হয়ে যাবে যে না, আমার পরিবারকে যদি বাঁচাতে হয়, আমার আর্থিক সচ্ছলতাকে যদি বাঁচাতে হয়, আমাকে এটি ভঙ্গ করা যাবে না। সেই জায়গা থেকে মানুষ সভাপতি আমরা বিতর্ক করছি। দ্বিতীয়ত মানুষ সভাপতি আজকে অদক্ষ চালনা, যখন মানুষ সভাপতি 66 ধারায় সেখানে 6 মাসের কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানা দেওয়া হয়, এবং দায়িত্বহীন চালনার ক্ষেত্রে 105 ধারায় বলা হয়েছে 5 বছর কারাদণ্ড সহ 5 লক্ষ টাকা জরিমানা। রুট পারমিট, অর্থাৎ আপনি যদি ভুল রুটে চলেন, সেখানে ভুল রাস্তা যদি আপনি প্রয়োগ করেন, সেখানে আপনি 77 ধারায় বলা হয়েছে আপনি 3 মাস এবং 20,000 টাকা জরিমানা। অর্থাৎ মানুষ সভাপতি এই যে সার্বিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই আইনের যদি সুষ্ঠু বাস্তবায়ন হয়, অর্থাৎ মানুষ সভাপতি বাস্তবায়নের সময়সীমাটা লক্ষ্য করুন, আজকে 1 নভেম্বর থেকে শুরু হয়েছে এবং মানুষ সভাপতি 1 নভেম্বরের আগ পর্যন্ত যতগুলো মানুষের দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে মানুষ সভাপতি আশঙ্কা চলো, সেটির জন্য আমরা ব্যথিত, কিন্তু মানুষ সভাপতি 1 নভেম্বরের পর থেকে যখন এই আইনের বাস্তবায়নটা সম্ভব হবে, তখন মানুষ সভাপতি আজকে সড়কে সে দুর্ঘটনাগুলো কমবে। মানুষ সভাপতি লক্ষ্য করুন, আজকে আমরা দেখাচ্ছি যে চালকের যে অসচেতনতা, যাত্রীর অসচেতনতা, পথচারীর অসচেতনতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসচেতনতা, এইগুলো যদি আমরা আইনটা প্রয়োগ করি, তাদের জন্য আমরা শাস্তি প্রয়োগ করি, এর মাধ্যমে কি হবে মানুষ সভাপতি আমার যে সচেতনতা রয়েছে সেটি আসলে বাড়তে থাকবে। মানুষ লক্ষ্য করুন, 5 নভেম্বর 2019 সমকাল, প্রথম আলো, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন একযোগে সিলেট, চট্টগ্রাম, মহানগর, ঢাকা সব জায়গায় আজকে হেলমেট বিক্রি বেড়ে গেছে। মাননীয় সভাপতি আমার এখনো সেই হতে পারে যদি আমরা ফিটনেস বিহীন গাড়িটার বদলে ফিটনেস সহ গাড়ি ব্যবহার করি, সেই ক্ষেত্রে মাননীয় সভাপতি আমার এই ক্ষতিগ্রস্ত হবে না। সেই ক্ষেত্রে বলতে চাই আজকে সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশেই কমিয়ে আনবে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। বিপক্ষে বলবেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ চাঁদপুর শামীমা আক্তার। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন রাজীবের স্বপ্নের কথা। প্রতিপক্ষ 2 বাসের ওভারটেকিং এর প্রতিযোগিতায় রাজীবকে তার হাত হারাতে হয়েছিল। রাজীবের জন্য গভীর সমবেদনা এবং দুঃখ নিয়ে এই কথা বলছি। এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ওই বাস চালকরা যেমন দায়ী, তেমনভাবে জাতি হিসেবে রাজীবও খানিকটা দায়ী। এই সত্যিটুকু আমরা মেনে নিচ্ছি, কারণ সে তার হাত গাড়ির জানলা দিয়ে রেখেছিল। প্রতিপক্ষ অথচ বর্তমান আইনে যাত্রীদের এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধের আওতায় এখনো আনা হয়নি। অর্থাৎ দুর্ঘটনা এড়ানোর জন্য যাত্রী হিসেবে আপনার কোনো দায় দায়িত্ব নেই। আপনি আপনার হাত, পা, মাথা, পারলে পুরো শরীরটাকে জানলা দিয়ে বের করে দেন, কোনো সমস্যা নেই, কারণ আপনি আইনের বাহিরে। আর এই কারণে আমরা মনে করি এই আইনের সংশোধনী দরকার, কারণ এই আইন কখনোই সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমাতে পারবে না। প্রতিপক্ষ ছাত্র শিক্ষককে জিজ্ঞাসা করেছিল পিলার লিখতে গেলে কয়টি এল লাগে প্রয়োজন লাগে। শিক্ষক বলেছিল যে একটি এল দিলে সম্পূর্ণ, কিন্তু যেহেতু পিলার সেহেতু দুটি এল দিলে সেই পিলারটি পাকাপোক্তভাবে সম্পূর্ণ হবে। প্রতিপক্ষ আপনারাও একটি এল দিতে যাচ্ছেন যেটি গায়ে আবার ঘুন পোকা ধরেছে, আর আমরা যদি ওই এলটির ঘুন পোকা দূর করার জন্য ওই একটি এল নয় বরং দুটি এল দেই, তাহলে আমাদের পিলারটিও পোক্ত করতে চাই। তাতে আপনাদের বিরোধিতা কোথায় সেটি দয়া করে বলে দিয়ে যাবেন। হ্যাঁ প্রতিপক্ষ, আমরা বর্তমান আইনের সংশোধনী এনে তার সাথে জনসচেতনতা, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সড়কের শৃঙ্খলা যুক্ত করে সড়ক দুর্ঘটনাকে অনেকাংশে কমিয়ে আনতে চাইছি। প্রতিপক্ষ পালার এক পাশে রাখুন আপনাদের আইনকে, আর অপর পাশে রাখুন আমাদের প্রস্তাবিত সংশোধিত আইন, অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সড়কের শৃঙ্খলা এবং জনসচেতনতা। এই তিনটি রাখলে দেখুন কোন দিকে পাল্লাটি হেলে পড়ে। ধন্যবাদ সবাইকে সমবেদন আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। চলমান বিতর্কে প্রস্তাবনা সড়ক পরিবহন আইন 2018 এর বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে। বিপক্ষে বলছি, বর্তমানে লাইসেন্স ছাড়া মোটরযান বা গণপরিবহন চালানোর দায়ে 6 মাসের জেল বা 25,000 টাকার যে অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এখন ড্রাইভিং লাইসেন্স না থাকলে এর ব্যবস্থা নেওয়া হবে, যদি থাকে তো তখন তো তাকে দিতে হবে না, তাই তো? প্রতিপক্ষ, আপনারা কি জানেন যে বিআরটি এর কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজসে এখনো কিছু অদক্ষ চালক সহজেই লাইসেন্স পেয়ে যায়? প্রতিপক্ষ, আমরা মনে করি সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে হলে আগে বিআরটিএ এবং বিআরটিসি সহ সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠানে দুর্নীতি এবং অনিয়ম বন্ধ করতে হবে। কিন্তু এটি আমাদের বিদ্যমান আইনে নয়, বরং প্রচলিত আইনে শাস্তির কথা বলা হয়েছে, এটা আমাদের বিদ্যমান আইনে বলা হয়নি। তাই দুর্নীতি রোধ করতে হলে সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, আর তখন সুশাসন প্রতিষ্ঠিত করতে পারলে সরকারি শৃঙ্খলা ফিরে আসবে, আর শৃঙ্খলা ফিরে আসে দুর্ঘটনা এবং অনেকাংশে
অনেকাংশে কমে যাবে। কিন্তু বর্তমান সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেক ক্ষেত্রেই দায়ী এসব সরকারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়নি কর্তৃপক্ষ। আর এই অসঙ্গত কারণেই বলছি, সড়ক পরিবহন আইন 2018 সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনতে পারবে না, বরং আংশিক পারবে। প্রতিপক্ষ আমাদের দেশের চালকেরা সব নিম্ন আয়ের মানুষ। তারা ইউরোপ আমেরিকাতে যেখানে একজন চালক দিনে 8 ঘন্টা কাজ করে, কিন্তু আমাদের দেশে একজন চালক সংসারের তাগিদে 12 থেকে 16 ঘন্টা কাজ করছে। এই অতিরিক্ত প্রয়োজন থেকে অতিরিক্ত যে ক্লান্তি, যা কখনো কখনো দুর্ঘটনা ডেকে নিয়ে আসে প্রতিপক্ষ। আমাদের দেশের সরকারি বেসরকারি কর্মচারীরা চাকরি শেষে পেনশন পান। আমাদের চালকদের জন্য কিংবা হেল্পারদের জন্য কি এই বিধান রয়েছে প্রতিপক্ষ? নেই প্রতিপক্ষ। আজ আপনারা এই দেশে কতজন বাবা মা পাবেন যারা তাদের সন্তানদেরকে সরকার আইন সম্পর্কে সচেতন করছে, কিংবা কতটা প্রতিষ্ঠান পাবেন যারা তাদের শিক্ষার্থীদেরকে রাস্তায় এনে হাতে কলমে রাস্তা চলার নিয়ম কানুনের শিক্ষা দিচ্ছে? সংখ্যাটা একেবারে নগণ্য প্রতিপক্ষ, কারণ সবাই ব্যস্ত কি করে সন্তান বা শিক্ষার্থীকে এ প্লাস পাইয়ে দেওয়া যায়। তাদের কাছে জীবনবাণী জীবাঙ্গার মতো জীবনবাণী এ প্লাস। প্রতিপক্ষ অতএব অভিভাবক হিসেবে, শিক্ষক হিসেবে আমরা যদি সচেতন না হই, আমাদের দায়িত্বটুকু পালন না করি, তাহলে সড়কের মৃত্যুর মিছিল চলতেই থাকবে। তাই বলছি, আমরা সড়কের দুর্ঘটনা কমিয়ে আনতে পারি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে, জনসচেতনতার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, সভাপতি। ধন্যবাদ সবাই। এবার সড়ক পরিবহন আইন 2018 পক্ষে বলবেন কুষ্টিয়া জেলা স্কুল কুষ্টিয়ার দল নেতা আবিদ মামুন। মাননীয় সভাপতি, বিতর্কটা খুব বেড়াজারে আবদ্ধ হচ্ছে, বিতর্কটাকে একটু পরিষ্কার করে দিয়ে যায়। বিষয়টা হচ্ছে মানুষ সত্যি আমরা পক্ষদল এইটা প্রমাণ করার চেষ্টা করছি যে বর্তমানে যে সড়ক আইনটা রয়েছে মানুষ সত্যি এইটা অধিকাংশ ক্ষেত্রে আজকে সফলতা বয়ে আছে। 3টি কারণ দেখিয়ে গেছি। প্রথমত, যেই কারণগুলোতে আজকে সড়ক দুর্ঘটনা বেশিরভাগ হয়, যে 9টি ক্ষেত্র আমরা দেখিয়ে গেছি, এই 9টি ক্ষেত্রের সমাধান আজকে সড়ক আইন 2018 দিয়ে সম্ভব মানুষ সত্যি। এবার দ্বিতীয়ত, আজকে যে আমরা মানুষ সত্যি মেজর কজ এবং মিনার কজ দেখিয়ে গেছি যে মুখ্য এবং গৌণ যে সমস্যা, সেই সমস্যার যে বিভক্তিতে আমরা দেখিয়ে গেছি যে সড়ক আইন 2018 দ্বারা এইটিও সম্ভব। এখন দেখুন মানুষ কি বিপক্ষ দল আসলে কি বলতে যাচ্ছে। বিপক্ষ দল বলছে যে আমরা একটি এল এর পাশে আরেকটি এল বসাবো, শুধুমাত্র সড়ক আইন না দিয়ে আমরা তার সাথে সচেতনতা যোগ করবো। মানুষ সত্যি বিতর্কের বিষয় সেটা নয়, আমাদের বিতর্কের বিষয় হচ্ছে এইটা যে বর্তমানে এই আইনটা এখনো বাস্তবায়ন হয় নাই, কিন্তু যদি কোনোভাবে এই আইন বাস্তবায়ন হয় কিংবা আমরা এই আইনটা বাস্তবায়ন করতে পারি, তাহলে মানে সত্যি আমরা এই জিনিসগুলোকে, আজকে যে সড়ক দুর্ঘটনাগুলো রয়েছে সেগুলোকে মানে সত্যি আমরা কমিয়ে আনতে পারবো। আজকে মানে সত্যি আপনি নেপালের দিকে তাকান, সেই নেপালের জনগোষ্ঠী কিন্তু মানে সত্যি সব থেকে বেশি দুর্ঘটনার হার ছিল নেপালে, কিন্তু সেই দেশে যখন মানে সত্যি আজকে সড়ক আইন পাশ করানো হয়েছে এবং নেপালকে দুর্নীতিপরায়ণ দেশের ভিতরে অন্যতম, কিন্তু মানে সত্যি যখন সেখানে সড়ক আইনটা পাশ করানো হলো, তখন মানে সত্যি তারা যে প্রথম স্থান দখল করে রেখেছিল অনিরাপদ সড়কের দিকে, কিন্তু আজকে সেখানে তারা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। আর বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত এই আইন পাশ করানো ছিল না, বাংলাদেশ দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানে চলে আসছে। মাননীয় সভাপতি, আপনি সিঙ্গাপুরের দিকে লক্ষ্য করুন, সিঙ্গাপুরের আজকে জনগোষ্ঠী ছিল সব থেকে বর্বর এবং অসভ্য জাতি, কিন্তু মানে সত্যি তারা যখন এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে নিজেকে উন্নতি সাধনের জন্য তাদের সরকার বিভিন্ন আইন প্রণয়ন করলো এবং সরল আইন প্রণয়ন করলো, তখন মানে সত্যি যখন কিনা আজকে সিঙ্গাপুরে একটি থুতু ফেললে সেখানে আপনাকে $200 জরিমানা করা হয়, কিন্তু আজকে গতির ঊর্ধ্বে যেতে আজকে জার্মানিতে মানে সত্যি 1500 থেকে 58,000 টাকা পর্যন্ত দিতে হয়, তখন মানে সত্যি আজকে আমার 100টি মানে সত্যি বাস্তবায়ন দরকার নয়। আজকে যদি আমি 100টির ভিতর 2টি বাস্তবায়ন করতে পারি, তাহলে জনগণের 100 নয় বরং 110 জন মানে সত্যি সেই আইন মানতে বাধ্য হবে। এখন দেখুন মানে সত্যি আজকে এই উন্নত বিশ্বের উদাহরণ দিয়ে আমরা কি বোঝানোর চেষ্টা করছি, আমরা বোঝানোর চেষ্টা করছি যে দেশে যতই দুর্নীতি হোক, যতই মানে সত্যি আজকে ক্লান্তি হোক, কিন্তু যখন মানে সত্যি আজকে 100টি চালকের ভিতর পুলিশ 2টি চালককে ধরবে, তখন ঠিক মানে সত্যি সেই 2টি চালককে যখন দৃষ্টান্তপূর্ণ শাস্তি দেওয়া হবে, তখন বাদ বাকি মানে সত্যি 100টির ভিতর 90টি চালক আজকে সচেতন হতে বাধ্য হবে মানে সত্যি। এখন দেখুন মানে সত্যি আজকে আমরা আরো উদাহরণ দিতে পারি, আজকে যুক্তরাজ্যের কথা, সেখানে সব থেকে বেশি নিরাপদ সড়ক। এই যুক্তরাজ্য কিভাবে নিরাপদ সড়কটা করলো, এই জাতীয় অ্যানালাইসিস গুলো তাদের কাছ থেকে এখন আসি নাই, তাদের কাছ থেকে আজকে কি এসেছে মানে সত্যি, তারা বলছে হচ্ছে ঢাকায় কোনো পার্কিং প্লেস নাই। মানে সত্যি আজকে কুষ্টিয়ার মতো অঞ্চলে আমার প্রত্যেকটা শপিং কমপ্লেক্সের নিচে একটি মানে সত্যি 1200 ঘনফুটের যেখানে পার্কিং প্লেস আছে, সেখানে ঢাকার মতো একটি জায়গায় আপনারা প্রত্যেকটি কমপ্লেক্স
কমপ্লেক্সের নিচে মানুষ সত্যি কিভাবে পার্কিং প্লেস দেখলেন না, সেটা আমার কাছে বোধগম্য নয়। মানুষ সত্যি তাদের কাছ থেকে আজকে কি এসেছে, তাদের কাছ থেকে এসেছে মানুষ সত্যি কিভাবে বাস্তবায়ন করবে এই বিষয়টা। প্রথম বক্তা এসে বলে গেছেন যে আমরা নাকি বলে যাইনি যে কিভাবে বাস্তবায়ন করবো, কিভাবে বাস্তবায়ন করবো এইটা বিষয় না, বরং বাস্তবায়ন করলে আমাদের কি হবে এইটা হচ্ছে মূল বিষয়। মাননীয় সভাপতি দেখুন, তারা কিছু ত্রুটির কথা বলে গেছেন। একটি আইন যখন পাশ করানো হয়, মানুষ সত্যি বাংলাদেশের সংবিধানের কথা বলুন, সংবিধান মানুষ সত্যি যখন পাশ করা হয় তখনও তাতে কিছু ত্রুটি থাকে। তাই বলে যে সংবিধানটা আমাদের জনগণকে আরো শৃঙ্খলাবতা আনেনি এইটা বিষয় নয়। তাহলে যখন আপনি এই নিরাপত্তা আইন পাশ করাবেন আপনার কিছু ত্রুটি থাকবে, কিন্তু মানে সত্যি সেই ত্রুটিগুলো পরবর্তীতে আপনি সংশোধন করতে পারবেন। কিন্তু এই নিরাপত্তা আইনটা বর্তমানে আজকে যদি আমি বাস্তবায়ন করি, মানুষ সত্যি আজকে আমরা যদি পেপার লক্ষ্য করি যে আজকে বিআরটিএ লাইসেন্স নেওয়ার জন্য মানুষ সত্যি জনগণের ভিড় পাচ্ছে, আজকে হেলমেট কেনার জন্য জনগণের ভিড় পাচ্ছে, আজকে প্রত্যেকটা গাড়িতে রং করা হচ্ছে নতুন করে, তাদেরকে ইঞ্জিন নতুন করা হচ্ছে। কেন মানুষ সত্যি এই বাস্তব চিত্রগুলোকে আমাদের উদাহরণ দেয় না যে আজকে বাস্তবায়ন হওয়ার আগেই এত কার্যক্রম ঘটছে, তাহলে বাস্তবায়ন হলে ওবায়দুল কাদের যে জনপ্রসূতি আমাদেরকে দিয়েছে তখন কি করবে মানুষ সত্যি। তারা আজকে দেখিয়ে না রাজীব দিয়া হত্যা, আজকে শিশু অভিমা হত্যা, প্রত্যেকটা যদি আজকে আইন থাকতো, প্রত্যেকটা আজকে বিচার হতো, তাহলে মানে সত্যি আজকে আমার বোন আমার ভাইকে রক্ত দিতে হতো না। ঠিক সেই জায়গা থেকে আমরা বিতর্ক করছি। ধন্যবাদ মানুষ সত্যি, ধন্যবাদ সবাই। এই আইনের বিপক্ষে বলবেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজ চাঁদপুরের দলনেতা সঞ্জিদা আক্তার। আমার প্রতিপক্ষের দলনেতা প্রথমে স্বীকার করে গেলেন যে আজকের যে আইন রয়েছে পরিবহন আইন, সড়ক পরিবহন আইন 2018, এটা কিছু ত্রুটি থাকতেই পারে এবং সেটা সংশোধন করে পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, প্রতিপক্ষ এই সংশোধিত আইনের কথাই আমরা বলছি। এই আইনে যে ত্রুটিগুলো রয়েছে সেই আইনের ত্রুটিগুলো যদি আমরা সংশোধন করতে পারি এবং জনগণকে সচেতন করতে পারি, প্রতিপক্ষ আপনারা আইনের বাস্তবায়নের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন আইনের বাস্তবায়ন কখন হবে? আইনের বাস্তবায়ন তখন হবে যখন প্রত্যেকটা মানুষ নিজ জায়গা থেকে নিজেদের দায়িত্বটুকু পালন করবে এবং নিজের জায়গায় সচেতন হবে, তখনই আইনের বাস্তবায়ন হবে। আশা করি বোঝাতে পেরেছি। প্রতিপক্ষ বর্তমান আইনে আপনারা চালক, হেলপার এবং পরিবহন মালিক এবং অতি সামান্য কিছু ক্ষেত্রে পথচারীকে শাস্তি আওতায় এনেছেন। এখন চালকের ত্রুটির কারণে যদি দুর্ঘটনা ঘটে তাহলে চালককে শাস্তির আওতায় হয়। এখন প্রতিপক্ষ প্রশ্ন হচ্ছে যদি সড়কের ত্রুটির কারণে কোনো দুর্ঘটনা হয়ে থাকে তাহলে সেই দুর্ঘটনার জন্য আপনি কাকে দায়ী করবেন? প্রশ্ন রয়ে গেল। আশা করি প্রতিপক্ষের দলনেতা এসে একটি সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি এই বিতর্কের মধ্যে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। চলমান বিতর্কের প্রস্তাবনা সড়ক পরিবহন আইন 2018 বাস্তবায়ন আমাদের দেশের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনবে। বিপক্ষে বলছি, প্রতিপক্ষ আপনার সর্ষে দিয়ে ভূত তাড়াতে চাইছেন, কিন্তু সর্ষের মধ্যে যদি ভূত থাকে তাহলে সেই সর্ষে দিয়ে ভূত তাড়াবেন কিভাবে? প্রতিপক্ষ লক্ষ্য করেন আপনার যে আইনের কথা বলছেন সেই আইনের মধ্যে যে ত্রুটি আছে আপনারাই স্বীকার করেন। এখন সেই ত্রুটিপূর্ণ আইনকে আপনারা কি করে এই আজকের বাংলাদেশে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেগুলো কিভাবে কমিয়ে আনবেন? তা আমরা বলছি আজকের পরিবহন আইনের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে সেই ত্রুটি এবং অসঙ্গতিগুলোকে আমরা দূর করবো এবং আমরা যদি জনগণকে সচেতন করতে পারি তখনই আমরা বাস্তবায়ন করবে এবং কিছু অবকাঠামো নির্মাণ করতে পারি, তখনই আমাদের সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। প্রতিপক্ষ বর্তমান আইনে চালকের জন্য 8ম শ্রেণী পাস এবং চালকের হেল্পারের জন্য 5ম শ্রেণী পাস সার্টিফিকেট থাকাকে বাধ্যতামূলক করা হয়েছে। কি বিচিত্র বিষয়! আর বাবা, শুধুমাত্র 5ম শ্রেণী পাসের সাথে চালকের হেল্পার হওয়ার যোগ্যতা সম্পর্ক কোথায় প্রতিপক্ষ? 5ম শ্রেণী বই থেকে চালকের হেল্পার হওয়ার জন্য কোনো অধ্যায় আছে প্রতিপক্ষ? প্রশ্ন রয়ে গেল। আশা করি খেলা হবে। একজন চালক যখন অন্য একজন চালকের সাথে বসে তার সাথে থেকে ওই চালকের যে বেশি দক্ষতা অর্জন করে গাড়ি চালানোর ক্ষেত্রে, তাহলে প্রতিপক্ষ কিন্তু তার কাছে 5ম শ্রেণীর কোনো সনদ না থাকায় সে কি করতে পারে না, সে ওই চালক হতে পারে, সে চালক যখন হেল্পারে থেকে যায় হাই শ্রেণী পাস। বিচিত্র আমার প্রতিপক্ষের মানসিকতা। এই আইনে গাড়ি প্রতিপক্ষ আপনারা যে সড়ক পরিবহন আইন 2018 কথা বলছেন, এই আইনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলে এক মাসের কারাদণ্ডে 25,000 টাকা দেওয়া হয়, 25,000 টাকার জরিমানা করা হয়। এই আইনের কারণে ধরে নিলাম যে চালক মোবাইল ফোনে কথা বলবে না এই জরিমানার ভয়, কিন্তু প্রতিপক্ষ আমার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রতিনিয়ত শুনি পত্রিকায় দেখি মোবাইল ফোনে কথা বলতে গিয়ে হাজার হাজার তরুণ যখন আজকে রাস্তা পার হচ্ছে তখন তারা দুর্ঘটনায় মারা যাচ্ছে। প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে কোন আইন রাখা হয়েছে, তাদের বিরুদ্ধে কোন আইনের বিধান রয়েছে সেই প্রশ্নটি রয়ে গেল এবং উত্তরটি দিয়ে যাবেন। প্রতিপক্ষ ঢাকা শহরের সড়কগুলো নিচে গুপ্তধন আছে কিনা কে জানে? বছরের 365 দিনে ঘুরেছে তো ঘুরছে, এই ডাচুক ঘুরছে তো ওয়াসা ঘুরছে, টিএমটি ঘুরছে তো সিটি কর্পোরেশন ঘুরছে। আর এই বিচিত্র কারণে জানি না ওই ঘোড়াগুলো কিন্তু বেশিরভাগ সময় বর্ষাকালে করা হয়। আর যা হবার তাই হয়, এই রিক্সা উল্টায় তো আজকে সিনজি উল্টায় তো আজকে বাস উল্টে পড়ে যাচ্ছে। আর প্রতিপক্ষ যার মনে হয় কে কত সুন্দর করে কত কখনো উল্টা যাবে তাই মহড়া চলছে।
সাবধানে চালানোটা গাড়ি, নতুবা জেল হবে। তা তো হতে পারে না প্রতিপক্ষ। অতএব প্রতিপক্ষ সড়কের অব্যবস্থাপনা দূর করুন এবং অবকাঠামো উন্নয়ন করুন এবং জনগণের সচেতনতা সবকিছু মিলে সড়কের শৃঙ্খলা মিলে আমরা আজকে যে সড়কের দুর্ঘটনা সেটা অনেকটাই কমিয়ে আনতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। এবার যুক্তি খণ্ডনের পক্ষে দল নেতা হামিদ মাহমুদ তার বক্তব্য রাখবেন। ওরফে গাপ্পু ভাইয়া। বিরোধী দলের দলনেতা খুব ভালো হাততালি পেলেন, খুব মজা লাগলো। কিন্তু কথা হচ্ছে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে একাদশ অধ্যায়ে যে সকল শাস্তি দেওয়া আছে, যে 46 থেকে 106 ধারা পর্যন্ত মোট 60টি ধারা, তার একটিও আজকে বিরোধী দল করে আসেননি। এইটা পরিষ্কার। মানে এই নিরাপদ আইন করা হয়েছে, সেখানে পথচারীরাও যদি মোবাইলে কথা বলে সেখানে তাদের 10,000 টাকা পর্যন্ত জরিমানা করার কথা বলা হয়েছে। এবং মানে সত্যি এই সড়ক আইনে আজকে পথচারী, আজকে চালক, আজকে যাত্রী, আজকে পুলিশ সমস্ত দিক থেকে মোট 5টি বিষয়ের উপর আজকে আইন প্রণয়ন করা হয়েছে। এবার দেখুন মানুষ সত্যি তাদের দলের ভুলগুলো কোথায়। তারা আজকে অলিক কল্পনা করছে বাংলাদেশের সাথে। মানুষ সত্যি আজকে যদি আপনি সিঙ্গাপুরের প্রথম উন্নতির দিকগুলো দেখেন, সেখানে আজকে তারা বাংলাদেশের সেই সিঙ্গাপুরের প্রথম উন্নতির দিকগুলো উন্নয়ন না করে বরং তারা আজকে সিঙ্গাপুরের বর্তমান অবস্থার সাথে যদি তুলনা করে আর বাংলাদেশের হাইওয়েকে যদি যুক্তরাষ্ট্রের সাথে হাইওয়ের সাথে তুলনা করে, তাহলে মানে সত্যি কখনোই এই বিতর্কের সমাধান পাওয়া সম্ভব নয়। মাননীয় সভাপতি তাদের কাছ থেকে কি এসেছে, তারা আজকে বলেছে যে আজকে যে সড়কের ঘটনাটা বলেছে যে সড়কগুলো সংকীর্ণ। কিন্তু মানে সত্যি প্রশ্ন, এই সড়কগুলো সংকীর্ণ কেন? কেননা আজকে সেখানে ব্যবসায়ীরা, আজকে ফলের দোকান রয়েছে, সিগারেটের দোকান রয়েছে, এই জাতীয় যে অব্যবস্থাপনা এবং মানে সত্যি পার্কিং এর কারণে রাস্তাগুলো সংকীর্ণ হয়েছে। কিন্তু পার্কিং এর বিরুদ্ধে আজকে যে আইন করা হয়েছে মানে সত্যি সেইগুলো যদি আজকে বাস্তবায়ন করা যায়, তাহলে সেই জায়গায় কোনো পার্কিংও থাকবে না, কোনো মানে অবৈধ মানে সত্যি কোনো দোকানও থাকবে না, বাটও থাকবে না। আর সেইখানে মানে সত্যি রাস্তাও কিন্তু আজকে প্রসারিত হয়ে যাবে, যেটার সমাধান আজকে তারা এই আইন থেকে পেতে পারে। মানুষ সত্যি তাদের কথা হচ্ছে আজকে চালক শুধুমাত্র এই জিএসটি পাস এবং হচ্ছে তার সহকারী হচ্ছে 5ম শ্রেণী পাস। এখন কথা হচ্ছে আপনি কখনো বিসিএস পাস করা মানুষকে চালক হিসেবে নিয়োগ করবেন না। এই জায়গা থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন 72.8% মানুষ শিক্ষিত এবং একটি বৃহৎ পরিমাণ জনগোষ্ঠী এখনো শিক্ষিতই হয়নি, সেখানে আপনি চালক কিভাবে বিসিএস কিংবা এসএসসি পাসকে পাবেন, এইরকম অলিক কল্পনাকে তারা কিভাবে গ্রহণ করলেন? মানুষ সত্যি এটা আমার বোধগম্য হচ্ছে না। তারা আজকে দেখিয়ে গেছেন মানুষ সত্যি আজকে পথচারীদের কথা বলেছেন, রাস্তা কমের কথা বলেছেন, সংশোধিত আইনের কথা বলেছেন। এখন কথা হচ্ছে আপনি কোনো আইন বাস্তবায়ন না করে যদি নাই দেখেন যে এই আইনে কি কি ত্রুটি আছে, আগে যদি আবার আইন প্রণয়নের সাথে সাথে আবার সংশোধন করেন, সেটা কোন ধরনের আইন হয় এটাও আমার বোধগম্য হচ্ছে না। অর্থাৎ আপনাকে প্রথমে এই আইন বাস্তবায়ন করতে হবে, তারপরে যে যে সমস্যা থাকবে সেইগুলো সংশোধন করতে হবে। মানুষ সত্যি আইন প্রণয়নের সাথে সাথে কখনো সেটা সংশোধন করা সম্ভব নয়। ধন্যবাদ মানুষ সত্যি, ধন্যবাদ সবাই। এবার যুক্তি খণ্ডন বিপক্ষে বলবেন বিপক্ষে দল নেতা সঞ্জিদা আক্তার। ধন্যবাদ মাননীয় সভাপতি এই যুক্তি খণ্ডন করে আমাকে আরো একবার সুযোগ প্রদানের জন্য। আমার প্রতিপক্ষের 3 বক্তাই বারবার বলে গেল যে আজকের যে সড়ক পরিবহন 2018 আইনের কথা বলেছে, সেই আইন বাস্তবায়ন করলেই নাকি সড়ক দুর্ঘটনা অনেকাংশ কমবে। কিন্তু প্রতিপক্ষের কোনো বক্তাই দেখে গেল না যে এই আইন কিভাবে বাস্তবায়ন করবে। এই আইন বাস্তবায়ন করতে হলে অবশ্যই জনগণের সচেতনতা প্রয়োজন, অবকাঠামো উন্নয়নের প্রয়োজন। আমার প্রতিপক্ষের দলনেতা দেখিয়ে গেল যে তাদের কুষ্টিয়ায় নাকি নিচের তলায় সিটি কমপ্লেক্সের প্রত্যেকটা নিচের তলায় পার্কিং এর ব্যবস্থা আছে। প্রতিপক্ষ আমি আপনাকে দয়া করে অনুরোধ করছি, আপনি ঢাকার মতিঝিলে গিয়ে দেখে আসবেন সেখানে কোনো পার্কিং এর ব্যবস্থা আছে কিনা। যদি থাকে তাহলে সে আমাকে বলবেন। আশা করি বোঝাতে পেরেছি। আমার প্রতিপক্ষের প্রথম বক্তা বারবার বলে গেল যে আজকে তারা আইন বাস্তবায়ন করতে চায়, এখন আইন বাস্তবায়ন করতে চায়। এখন প্রতিপক্ষ আইন বাস্তবায়ন করবে, এখন সড়কের শৃঙ্খলা যদি না থাকে, আমার যদি অবকাঠামোগত উন্নয়ন না থাকে, আমার প্রতিপক্ষের দলনেতা সড়ক আমাদের যে সড়কের সংকোচনের ব্যাপারটি রয়েছে সেটি বলে গেল। এখন প্রতিপক্ষ এই যে সড়ক সম্প্রসারণ করতে হবে, আমাদের দেশে যত সড়ক প্রয়োজন তত সড়ক নেই, অথবা আমাদের সড়কে দেখা যায় আমাদের বেশিরভাগ শ্রমিকরা যখন সড়ক নির্মাণ করছে 1 বছর পর দেখা যাচ্ছে সড়কগুলো ভেঙে পড়ছে। কেন প্রতিপক্ষ? এটা তো কোনো চালক, কোনো মালিক কারো দায়ী না, এটা দায়ী হচ্ছে যে ঠিকাদারিরা এইসব কাজগুলো করছে, তারা এই ক্ষেত্রে ত্রুটি রেখে যাচ্ছে। এখন প্রতিপক্ষ এই ঠিকাদারিদের জন্য আপনাদের আইনে কোন ধরনের বিধান রয়েছে সেটি আপনারা বলে গেলেন না। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গিয়েছিল যে যখন কারো বেতন 50,000 হয় এবং 5 লক্ষ টাকা জরিমানা হয়, তখন সে ব্যক্তি সচেতন হবে এবং সড়ক দুর্ঘটনা করবে। আর প্রতিপক্ষ এটাই তো আমরা বলছি, এই যে যখন তাকে 5 লক্ষ টাকা জরিমানা করা হবে, সে যখন সচেতন হবে অর্থাৎ নিজ জায়গা থেকে সচেতন হবে, জনসচেতনতা তৈরি হবে, তখনই কিন্তু আইনের বাস্তবায়ন হবে। এবং আমরা যদি বোঝাতে পেরেছি, অর্থাৎ প্রতি ক্ষেত্রে আপনি স্বীকার করবেন প্রতিপক্ষের দলনেতা
এই সড়ক শুধু পরিবহন আইন না, এটা সংশোধনের প্রয়োজন এবং অবকাঠামো উন্নয়ন প্রয়োজন এবং সড়কের শৃঙ্খলা প্রয়োজন। ধন্যবাদ মাননীয় সভাপতি। তাই এবার আমরা মাননীয় বিচারকদের রেজাল্টের জন্য অপেক্ষা করব। এর মধ্যে আমি দু একটা কথা বলতে চাই যে আমাদের যে সড়ক পরিবহন আইন, এটা আমাদের সবাইকে মেনে চলা উচিত। এখানে হয়তো আইনি ত্রুটি থাকতে পারে, ওগুলি সংশোধন করা যেতে পারে। এখানে আমাদের যেগুলি যারা আছেন, আমাদের অভিভাবকরা আছেন, আমি বলবো আমাদের অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের যেন গাড়ি চালাতে না দেয়, এবং যারা লাইসেন্স গাড়ি চালাবেন তারা যেন লাইসেন্স নিয়ে গাড়ি চালায়। লাইসেন্সবিহীন গাড়ি চালানো একটা দণ্ডনীয় অপরাধ। আমি মনে করি তারা লাইসেন্স ছাড়া কেউ রাস্তায় গাড়ি চালাবেন না। এবং এই আইন করার পর আমাদের যে আমরা উপরপক্ষের বক্তব্য শুনলাম, সেখানে আমাদের পার্কিংয়ের জায়গারও ব্যবস্থা করে দেওয়া উচিত। তারপরে আমাদের জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, প্রচারের মাধ্যমে এটাও করা প্রয়োজন মনে করি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতা সড়ক পরিবহন আইন 2018-এর পক্ষে বিপক্ষে বক্তব্য এসেছে। এই পক্ষে বিপক্ষে যারা বিতর্ক অংশ নিয়েছেন তাদের মধ্যে পক্ষ দল কুষ্টিয়া জেলা কুষ্টিয়া, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিপক্ষ বলেছেন তারা সুন্দর যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজ ছাত্র, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিচারকদের রায়ের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হলেন পক্ষ দলের নেতা আবিদ বাবু। দর্শক মন্ডলী যারা টেলিভিশনের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিতর্ক প্রতিযোগিতা এখানে শেষ করছি। ধন্যবাদ।